মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। রিজুর জীবনেও মামার বাড়ি বাকি সকলের মতোই একটি স্বপ্নের জায়গা। কারণ ছোটবেলা থেকেই মায়ের মুখে মামার বাড়ির গল্প শুনেই তার বড় হওয়া। বিশাল এক অট্টালিকা, রঙিন পাথর দিয়ে অলংকার করা থাম, বাড়ির দ্বিতীয় তলে জলসাঘর। আর সেই জলসাঘরে কত সাংস্কৃতিক অনুষ্ঠানের গল্প। নিচে দক্ষিণ দিকে বৈঠকখানা। আদর্শ জমিদার বাড়ির সব উপকরণই যেন এই বাড়িতে মজুদ ছিল। তার মধ্যে এক সময়ে এই বাড়িতে আস্তাবলও ছিল। ঘোড়ায় টানা গাড়ি চড়ে বিক্রমগড়ের জমিদার যেতেন শিকারে। সেই সব শিকারের নিদর্শন বাড়িতে পা রাখলেই বোঝা যাবে। বিভিন্ন ধরনের শিকার করার বন্দুক এবং জন্তু জানোয়ারের দেহ সংগ্রহ করে রাখা আছে। এছাড়াও নাট মন্দিরে দুর্গাপুজো, সাবেকি সাজে মা দুর্গার আগমনে পুজোর 5টা দিন যেন এই জমিদার বাড়ি এক মায়াবী পরিবেশে রূপান্তরিত হতো। গোটা গ্রামের লোকজন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঠাকুরের ভোগ খেতে আসত জমিদার বাড়িতে। নহবত বসত ঠাকুর দালানে। এমনকি বাড়ির পূব দিকে রয়েছে বিশাল এক দিঘি। ওই দিঘির থেকে তোলা মাছেই নানান উৎসবের দিনগুলিতে রান্নার আয়োজন করা হতো। তার সাথে ইতিহাসের পাতাতেও বিক্রমগড়ের জমিদার বাড়ির কথা বিশেষভাবে উল্লেখ করা আছে। ভারতের রেলপথ বিস্তারে রিজুর মামার বাড়ির অবদান অনস্বীকার্য। ব্রিটিশ আমলে রেল লাইন বানানোর কাজে ব্যবহার হতো যে সমস্ত কাঠ, সেটি তাদেরই দান করা। কিন্তু এইসবের কোনো কিছুই রিজুর চোখে দেখা হয়নি। কিন্তু কালের নিয়মে গ্রাম বাংলার এই ঐতিহ্য আজ বিপন্ন, ধ্বংসের মুখে কিংবা নিশ্চিহ্ন। নানা অবহেলা উদাসীনতায় পুরনো ঐতিহ্য চোখের আড়ালে চলে গেলেও তার একটা রেশ থেকে গেছে এই বাড়ির জীবন প্রবাহে। এত গল্প তার মামার বাড়ি জুড়ে যে রিজু পণ করে এইবার তার 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা শেষ হলেই ছুটিতে মামার বাড়ি সে যাবেই। মাকে অনেক কষ্টে রাজি করায় রিজু। অবশেষে তার মা রাজি হয়। তাকে বলে যে এই ছুটিতে তাকে বিক্রমগড়ে নিয়ে যাবে। মামার বাড়ি বলতে রিজুর দাদু আর তার মামা আর কিছু পরিচারক, যারা বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্য এই বাড়িতে থাকে। দাদুর বয়স হয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি এখন অসুস্থ থাকেন মাঝে মধ্যে। তার মামা সেই অর্থে বিশেষ কিছুই করে না। পৈতৃক সম্পত্তির উপর ভিত্তি করে তার দিন চলে যায়। রিজুর বাবা মারা যাওয়ার পর তার মায়েরও আর বিক্রমগড়ে আসা হয়নি। কর্মজীবন এবং রিজুকে মানুষ করা, এই দুই নিয়েই তিনি ব্যস্ত। ট্রেনে করে রিজুর মামার বাড়ি যেতে বেশ খানিকটা সময় লাগে। যাওয়ার আগে রিজুর মা হঠাৎই ঠাকুরের আসন থেকে একটি লাল সুতো নিয়ে তার হাতে পরিয়ে দেয়। সে বলে, এই নে রিজু, এটা হাতে পরে থাক। যতদিন না মামার বাড়ি থেকে আসছিস একদম হাত থেকে খুলবি না, মনে থাকবে? রিজু বলে, এটা পরে থাকলে কি হবে? রিজুর মা একটু বকুনি দিয়েই বলে, যা বলছি সেটা মাথায় রেখো, এটা তোমাকে সবসময় রক্ষা করবে। রিজু বুঝতে পারে না তার মা কিসের থেকে তাকে রক্ষা করার কথা বলছে। পরের দিন শিয়ালদহ স্টেশন থেকে দুপুরবেলায় তাদের ট্রেন। বিক্রমগড় পৌঁছতে তাদের মধ্যরাত হয়ে যাবে। রিজু আজ খুব খুশি। এতদিন পর অবশেষে তার ইচ্ছা পূরণ হতে চলেছে। যে গল্পগুলো শুনে এতদিন কত কিছু কল্পনা করেছে, সেই সব কিছু এইবার নিজের চোখে দেখতে পাবে। রাতের খাবার খেয়ে রিজু নিজের ঘরে শুতে চলে যায়। আজ রাতে সে বাড়িতে একাই, কারণ তার মা একজন পেশাগত চিকিৎসক এবং সে কারণেই তাকে মেডিকেল এমার্জেন্সির জন্য হাসপাতালে যেতে হয়েছে। রিজু রোজকার একটা অভ্যেস, প্রতিদিন গল্পের বই পড়ে ঘুমোনো। এই অভ্যেস তাকে বাকি বন্ধুদের থেকে একটু আলাদা করেই রেখেছে। কারণ এই বিশ্বায়নের যুগে যখন তার বন্ধুরা স্মার্টফোন নিয়ে ব্যস্ত, সে তখন নানান গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, ভূতের ইত্যাদি গল্প পড়তে ব্যস্ত।
রিজুর বাড়িতে একটা বইয়ের আলমারি আছে, যেটি অনেক পুরনো। তার বাবার ছোটবেলার সময় এই আলমারিটি রিজুর খুব প্রিয়। বাবার জমানো কত রকমের বই সে আলমারি থেকে নিয়ে পড়েছে। প্রত্যেক বছর নিজের জন্মদিনে রিজু তার মায়ের কাছ থেকে বই উপহার নেয় এবং সেগুলি এই আলমারিতেই সংগ্রহ করে রাখে। আলমারি থেকে বই খুঁজতে গিয়ে রিজুর হাতে ধাক্কা লেগে বেশ কয়েকটা বই মাটিতে পড়ে যায়। বইগুলো তুলতে গিয়ে রিজু লক্ষ্য করে একটা ধুলো মাখা কাগজের পাতা। পাতাটি দেখেই বোঝা যায় যে সেটা বেশ পুরনো। ধুলো জমে আছে পাতাটির মধ্যে। রিজু ধুলো ঝেড়ে কাগজটি খোলে। কাগজটা খুলে সে দেখে যে তার মধ্যে বড় কোনো বাড়ির নকশা আঁকা। নকশাটি দেখে কিছু বুঝতে পারে না রিজু, কিন্তু এমন একটা জিনিস তার নজরে আসে যা দেখে এই নকশার ওপর রিজুর কৌতূহল অনেকটা বেড়ে যায়। রিজু দেখতে পায় নকশার নিচে তার বাবার নাম লেখা, দেবালয় চক্রবর্তী। রিজু তার বাবাকে কোনোদিন দেখেনি, কারণ তার জন্মের সময় তার বাবা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। রিজু ভাবতে থাকে এই নকশার সাথে তার বাবার সম্পর্ক কি। ওই দিন রিজুর আর কোনো বই পড়া হলো না। নিজের ঘরে গিয়ে রাতে শুয়ে ওই নকশা এবং তার বাবার কথাই সে ভাবতে থাকে। হঠাৎই গোটা বাড়ির কারেন্ট চলে যায়। বাড়ির বাইরের কুকুরগুলো খুব চেল্লাতে শুরু করে। গোটা বাড়িতে সে একা। এই পরিস্থিতিতে রিজু একটু ঘাবড়েই যায়। এমনিতে রিজু ভূতে একদমই বিশ্বাস করে না। তার ইচ্ছে সে বড় হয়ে পুলিশ হবে। সেই জন্য মার্শাল আর্ট, তাইকোন্ডো ইত্যাদি বিভাগে প্রশিক্ষণ নিয়ে একদম পারদর্শী সে। রিজুর মন এবং শারীরিক শক্তি দুই প্রবল। রিজু একবার বাইরের ঘরে যায় এমার্জেন্সি ল্যাম্পটা নিয়ে আসার জন্য, কিন্তু ওই ঘরে গিয়ে ল্যাম্পটা রিজু কিছুতেই খুঁজে পাচ্ছে না। একবার এই ঘর, একবার ওই ঘর, অন্ধকারের মধ্যে খুঁজে চলেছে রিজু। তখন হঠাৎই বাইরের ঘরের দরজায় খুব জোরে জোরে আওয়াজ হতে শুরু করে। মনে হয় যেন কেউ খুব জোরে জোরে ধাক্কা মারছে। রিজু চমকে যায়। তার সাহস হয় না দরজাটা খুলে দেখবে বাইরে কেউ আছে কিনা। সময় যত এগোতে থাকে দরজার আওয়াজও তত বাড়তে থাকে। রিজু খুব ভয় পেয়ে গিয়ে তার মাকে একটা ফোন করতে যায়। ঘরে ঢুকে মোবাইলটা নিয়ে মাকে ফোন করতে যাবে, তখনই সে দেখল মোবাইলে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি করবে সেটা রিজু বুঝতে পারে না। মনে অনেকটা সাহস সঞ্চয় করে একবার দরজার কাছে যায় রিজু। হঠাৎ ও দেখতে পায় রাস্তার আলোটা এমনভাবে দরজার কাঁচের ওপর পড়েছে যেন কোনো মানুষের একটা অবয়ব। দরজার যত কাছে যেতে যায় রিজু, অবয়বটা আরো স্পষ্ট হতে থাকে। একটু ঘাবড়ে গিয়ে রিজু বলে, কে ওখানে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। অবশেষে আরো খানিকটা সাহস সঞ্চয় করে রিজু দরজাটা খুলে দেয়। কিন্তু দরজা খুলেই ও অবাক, বাইরে কেউ কোথাও নেই। তাহলে কিসের এই আওয়াজ? এই অবয়বটাই বা কার? বাইরে কাউকে দেখতে না পেয়ে এদিক ওদিক দুবার উকি মেরে রিজু ঘরে ঢুকতে যাবে, এমন সময় রিজু খেয়াল করে তার কাঁধের উপর কিছু একটা পড়ছে। কাঁধে হাত দিয়ে রিজু বুঝতে পারে কোনো জলীয় জিনিস। সঙ্গে সঙ্গে হাত দিয়ে রিজু সেটা মুছতে যায়, কিন্তু সে লক্ষ্য করে যে তার হাতটা রক্তে লাল হয়ে গেছে। রিজুর চোখের পলক পড়ে না। সে এক জায়গায় কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু একবার মাথাটা তুলে দরজার কার্নিশের দিকে তাকায়। রিজু খেয়াল করে কার্নিশের মধ্যে লাল রং দিয়ে লেখা, বিক্রমগড়ে গেলেই বিপদ, সাবধান। রিজু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে দরজার কার্নিশের নিচে। লেখাটা দেখছে এক দৃষ্টিতে। কোনো রকমে সে ঘরে ঢুকে আসে।
ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই সে দেখে কারেন্ট চলে এসেছে। বাড়ির সমস্ত আলো একসাথে জ্বলে ওঠে। রিজু ভাবতে থাকে, কারেন্ট চলে যাওয়া কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এটার সাথে মামার বাড়ি না যাওয়ার হুমকির কোনো যোগাযোগ আছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে একদিকে। সারা রাত রিজু চোখের পলক ফেলারও সুযোগ পায়নি। রিজু নিজের ঘরে বসে একটু জল খায়। হয়তো এই রাতটা রিজু কোনোদিনই ভুলতে পারবে না, কারণ বাড়ির মধ্যে একটা নকশার সন্ধান পাওয়া, আর সেই নকশার মধ্যে বাবার নাম জড়িয়ে যাওয়া, বাড়িতে ভৌতিক ঘটনা এবং সবশেষে মামার বাড়ি না যাওয়ার একটা হুমকি। রিজুর কাছে এর কোনো বিষয়ের কারণই পরিষ্কার নয়। তার মাথার মধ্যে ক্রমশ সবকিছু যেন জট পাকিয়ে উঠছে। সকাল হয়ে গেছে। হাসপাতাল থেকে তার মায়ের ফিরে আসার সময় হয়ে আসছে। রিজু মোবাইলটা চার্জে লাগিয়ে তার মাকে একটা ফোন করে। ওর মা ফোনটা ধরতেই রিজু বলে ওঠে, হ্যালো মা, বলছি আমাদের মনে হয় মামার বাড়ি যাওয়াটা ঠিক। রিজুর কথা শেষ হওয়ার আগেই তার মা তাকে থামিয়ে দিয়ে বলে, তুই দরজাটা খোল, আমি নিচে দাঁড়িয়ে আছি, এসে সব কথা শুনছি। রিজু ঠিক করে দরজার কার্নিশের মধ্যে লেখাটা দেখিয়েই মাকে বলবে যে তাদের মামার বাড়ি যাওয়া কেন ঠিক হবে না। রিজু দৌড়ে যায় দরজাটা খুলতে। দরজাটা খুলেই সে মাকে বলে, মা একবার ওপরে তাকিয়ে দেখো কি লেখা আছে। ওর মা বলে, কই, কি লেখা আছে? মায়ের এই কথা শুনে রিজু একবার ওপরে তাকায় এবং সঙ্গে সঙ্গে সে চমকে ওঠে। কার্নিশে কোথাও কিছুই লেখা নেই, একদম পরিষ্কার। সেখানে শুধু একটা টিকটিকি, যেটা রিজুর দিকেই তাকিয়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব রিজু বুঝতে পারে না, কারণ কাল রাতের ঘটনা স্পষ্ট তার সবকিছুই মনে আছে। রিজুর মা বলে, কিরে, কি হলো, মামার বাড়ি নিয়ে কি বলছিলি বল। রিজু আর কিছুই বলে উঠতে পারে না। সে শুধু বলে, কই কই কিছু না তো। তবে রিজু বুঝতে পারে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তাকে এক জটিল পরিস্থিতির মুখে এগিয়ে দিচ্ছে। তার শুরু শেষ কিছুই তার জানা নেই। আজ রিজুদের ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে। দুপুরে তারা ট্রেনে উঠবে। রিজু বাড়ি থেকে বেরোনোর আগে সেই নকশাটা একবার খুলে পর্যবেক্ষণ করতে থাকে। আর ঠিক সেই সময়েই তার মা ঘরে ঢুকে আসে। ওর মাকে দেখেই রিজু কাগজটা সঙ্গে সঙ্গে লুকিয়ে নেয়। ওর মা বলে, এই তোর হাতে কি রে, ওটা কি লুকোচ্ছিস আমার থেকে? রিজু তার মাকে কিছুতেই কাগজটা দেখাতে চায় না। সে বলে, হ্যাঁ, কই কই কিছু না তো, এটা তো এটা অন্য জিনিস, এটা কিছু না। কিছু না মানে এটা কি? ওই তো হাতে কি একটা লুকোচ্ছিস, দেখি কি ওটা। এই বলে তার মা এগিয়ে আসে দেখতে যে কি লুকোচ্ছে ও। আর ঠিক তখনই নিচ থেকে তাদের ড্রাইভার বলে ওঠে, দিদিমণি, গাড়ি দুটো চাকা পাংচার হয়ে গেছে। রিজুর মা এটা শুনে ঘর থেকে বেরিয়ে যায়। যেতে গিয়ে সে রিজুকে বলে যায়, এই তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি দেখছি গাড়িটা কি করা যায়। মা চলে যেতেই রিজু নকশার কাগজটিকে তার ব্যাগে ভরে নেয়। রিজুর মা ড্রাইভারকে নিয়ে গ্যারেজের দিকে যায়। ড্রাইভারের কাছে জানতে চায় কিভাবে দুটো চাকা একসাথে পাংচার হলো। ড্রাইভারটি বলে, দিদিমণি, আপনাকে হাসপাতাল থেকে নিয়ে এসে গাড়ির এখানে রেখে আমি বাড়ি গেছিলাম। এসে দেখি পিছনে চাকা দুটো পাংচার হয়ে গেছে। এতক্ষণে রিজু তৈরি হয়ে নিচে নেমে এসেছে। মা, এখন চাকা দুটো ঠিক করে বেরোতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, আমরা সময় মতো ট্রেন ধরতে পারবো না, তুমি একটা ক্যাব বুক করে নাও না। রিজুর কথা মতো ক্যাব বুক করেই যাবে বলে ঠিক করে তার মা। গাড়ির চাকা পাংচার ঘটনাটি বাকি সকলে হালকাভাবে নিলেও রিজু কিন্তু ঘটনাটি যথেষ্ট সন্দেহের চোখ দিয়েই দেখতে থাকে। রিজু গাড়ির দিকে একটু এগিয়ে আশপাশটা ভালো করে দেখতে থাকে। হঠাৎই দেখতে পায় গ্যারেজের মধ্যে আম গাছের গোড়ায় গাড়ির চাকার ভাল্বটা পড়ে আছে। কাছে গিয়ে রিজু হাতে করে ভাল্বটি তোলে। ভাল্বটা হাতে নিতেই ওর হাতে একটু রং লেগে যায়। এই রং রিজুর খুব ভালো করেই চেনা, সে আগেও দেখেছে এই রং। ওর ভাবতে খুব একটা সময় লাগে না যে কোথায় দেখেছে।
গতকাল রাতেরই ঘটনা। দরজার কার্নিশে ওই একই রং দিয়ে মামার বাড়ি না যাওয়ার হুমকিটা লেখা ছিল। রিজু মনে মনে ভাবে, যদি কাল রাতের ঘটনাটা সত্যি ভৌতিক ঘটনা হয়ে থাকে, তাহলে ভূতে কি গাড়ির চাকার ভাল্ব খুলে হাওয়া বের করে দিয়েছে? এর মধ্যেই তাদের ক্যাব এসে হাজির। ওর মা রিজুকে গাড়িতে উঠতে বলে, এই রিজু ওঠ। শুরু হলো রিজুর মামার বাড়ির যাত্রা। ট্রেন চলছে বিক্রমগড়ের উদ্দেশ্যে। রিজুকে খুব অন্যমনস্ক লাগছে। জানলা দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে সে। ওর মা বলে, কি হয়েছে রে রিজু? সকাল থেকে তোকে দেখছি তুই বড্ড চুপচাপ হয়ে আছিস, কি হয়েছে? রিজু ওর মাকে কি বলবে বুঝে উঠতে পারে না। ও শুধু ওর মাকে জিজ্ঞেস করে, মা, বাবার কি ছবি আঁকার খুব শখ ছিল? ওর মা বলে, না সেই অর্থে ছবি ঠিক না, কিন্তু আর্কিওলজি বিভাগে কাজ করার জন্য মাঝে মধ্যেই প্রজেক্ট প্ল্যানিং এর জন্য চার্ট ইত্যাদি আঁকতে হতো। কিন্তু হঠাৎই এসব কথা রিজু কেন জানতে চাইছে সেটা তার মা বুঝতে পারে না। ট্রেন ছুটে চলেছে দুই ধারে সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে। রিজু এক মনে সেই দৃশ্য উপভোগ করছে। আস্তে আস্তে জমির আল ঘেঁষে সূর্য ডুবছে। রিজুর কাছে এক অভাবনীয় দৃশ্য। শহরের কোলাহলে কংক্রিটের বেড়া জালে বড় হয়েছে রিজু। এই দৃশ্য যেন তার কাছে এক মুঠো মুক্তির বাতাস। সন্ধে সন্ধে করে ট্রেন এসে থামে নিশ্চিন্তপুরে। নিশ্চিন্তপুর স্টেশনে 5 মিনিটের জন্য ট্রেন দাঁড়ায়। রিজু জলের বোতল কিনবে বলে একবার ট্রেন থেকে নামে। এমনিতেই সন্ধে হয়েছে, তাছাড়া গ্রামের মধ্যে স্টেশন, তাই এখানে এমনিই লোকজন কম। রিজু স্টেশনের এই দিক ওই দিক একটু ঘুরে দেখছে কোনো দোকান খোলা পায় কিনা। হঠাৎ ও খেয়াল করে ছোট্ট একটা গুমটির মতো দোকানে একটা টিম টিম করে বাল্ব জ্বলছে। রিজু দোকানটির দিকে এগিয়ে যায়। দোকানের বাইরে দাঁড়িয়ে ও জিজ্ঞেস করে, কাকু জলের বোতল আছে? কোনো উত্তর পায় না রিজু। উত্তর না পেয়ে ও দোকানের ভেতরে যেতে যায়। একটু এগোতেই দেখে দোকানের মধ্যে মানুষের হাড় কঙ্কাল খুলি পড়ে রয়েছে, আর তার পাশে একটা বাটিতে রক্তের মতো লাল একটা তরল পদার্থ। ওদিকে ট্রেন ছাড়বে বলে হর্ন দিতে শুরু করেছে। রিজুর কানে হর্নের শব্দ আসছে, কিন্তু সে নড়তে পারছে না। তার পাগুলো যেন স্থির হয়ে গেছে। রিজু দেখতে পাচ্ছে দোকানটির ভিতরের ঘরে পর্দার আড়াল থেকে একটি রক্তচক্ষু তার দিকে এগিয়ে আসছে। ট্রেনের হর্ন ক্রমশ বাড়তেই থাকে। ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। রিজুর মা ট্রেনের দরজার কাছে এসে রিজুকে ডাকতে থাকে, রিজু, এই রিজু, কোথায় গেলি? রিজু ট্রেন ছেড়ে দিচ্ছে। এই রিজু, রিজু কোথায় গেলি? ট্রেন ছেড়ে দিচ্ছে, এই রিজু। মায়ের গলার আওয়াজ শুনতে পেয়েও রিজু যেন নড়তে পারছে না। পর্দা সরিয়ে রক্তচক্ষু মানুষটি বেরিয়ে আসে। তার মুখে রক্তের মতো লাল রঙের কিছু লেগে আছে। দেখে মনে হচ্ছে যেন আস্ত একটা নরখাদক তার সামনে। গলার গামছা দিয়ে মুখে লেগে থাকা লাল দাগটা মুছে নেয় নরখাদকটি। রিজু যেন তার রক্তচক্ষুর দিকে তাকিয়ে থাকতে গিয়ে হিপনোটাইজ হয়ে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হাত পায়ে কোনো সাড় নেই। ওইদিকে ট্রেনের হর্ন বেড়েই চলেছে এবং ট্রেন সবে ছাড়তে শুরু করেছে প্ল্যাটফর্ম থেকে। রিজুর মা দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডেকেই চলেছে, এই রিজু কোথায় গেল? কি রে, শুনতে পাচ্ছে? আরে ট্রেন ছেড়ে দিচ্ছে তো। হঠাৎই রক্তচক্ষুধারী ব্যক্তিটি রিজুকে বলে, বিক্রমগড়ে বিপদ, ফিরে যাও এইখান থেকে, ফিরে যাও।
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।